আমন মৌসুমের সর্বোচ্চ ফলনশীল একটি যে শতকে আপনার 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসবে। যত ভালো ফলন হওয়ার জন্য যতগুলো ভালো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই সেন্টু পাইজামের ভিতরে আছে। যতগুলো ধান আছে, যত প্রকার ধান আছে, সবচেয়ে ধানের পাশকাঠি বেশি আসে। কত এত পরিমাণ পাশকাঠি আসে এই ধানের একদম বলা বাহুল্য। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি উচ্চ ফলনশীল ধান ক্ষেতের পাশে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় যে দুইটা সিজন ধানের জন্য সেটা হচ্ছে এক বোরো, দুই আমন। এবং এই আমনের যে সর্বোচ্চ ফলনটা হয় ধানের সেটা আমরা পেয়েছি সর্বোচ্চ গেলেও 15 থেকে 18 মণ, কোথাও কোথাও গেলেও হয়তো 20 মণ পাওয়া যেতে পারে, আবার কোথাও পাওয়া যায় না। কিন্তু আজকে আমরা যে জাতটা নিয়ে কথা বলবো এই জাতটার নাম হচ্ছে সেন্টু পাইজাম। এই জাতের ধান আমনে চাষ করে প্রায় 22 থেকে 25 মণ পর্যন্ত ফলন পেয়েছেন শেরপুর সদরের কামারেচরের আলহাজ আসমাল মন্ডল সাহেব। আমরা আজকে তার ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে কথা বলছি এবং আপনাদেরকে আজকে জানার চেষ্টা করব এই সেন্টু পাইজাম ধান আসলে কিভাবে তিনি পেলেন, কোথা থেকে তিনি সংগ্রহ করেছিলেন, কিভাবে চাষাবাদ করলেন, এটা চাষাবাদের নিয়ম কেমন, এটার বয়সকাল কতদিন এবং এটা আসলে ভাত খেতে কেমন সুন্দর। এক কথায় একটা ধান, সেই ধান থেকে উৎপন্ন চাল সব মিলে পুরা কোয়ালিটিটা আসলে কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো সঞ্জয়ের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে এই আমনের সর্বোচ্চ ফলনশীল একটা জাতের ধান চাষের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহাজ আসমাল মন্ডল সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আজকে আবারও আপনার ধান খেতে চলে আসছি আমরা। বোধহয় নতুন একটা ধান সম্পর্কে দর্শকদের জানাবেন বলছিলেন। জি, কি ধান এটা? এটা সেন্টু পাইজাম ধান। সেন্টু পাইজাম, জি। আচ্ছা, আমন মৌসুমের সর্বোচ্চ ফলনশীল একটি ধান। আমনের আচ্ছা, সর্বোচ্চ ফলনশীল বলতে কত মণ ফলন পাওয়া যাচ্ছে? প্রতি 33 শতকে আপনার 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসবে আমনে। 26 থেকে 28 মণ। 28 মণ প্রতি 33 শতাংশ। আচ্ছা, আপনার এই ক্ষেতের বয়স কতদিন চলছে? এটা আমনের জীবনকাল আপনার 135 থেকে 40 দিন। 35 থেকে 40, অর্থাৎ মধ্যমায়ম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন ধানটির নাম সেন্টু পাইজাম। জি। এই ধান সম্পর্কে, ধানের পরিস্থিতি সম্পর্কে প্রথমত আমাদেরকে একটু বলেন তো। এই ধানটা কিন্তু মূলত আমাদের শেরপুরের উদ্ভাবক। আচ্ছা, এই ধানটি উদ্ভাবন করেছেন আমাদের শেরপুরের লোক। ওনার বাড়ি লালিতা বাড়ি। ওনার নাম সেন্টু। ওনার নাম অনুসারে এই ধানটার নামকরণ করা হয়েছে সেন্টু পাইজাম ধান। আচ্ছা, উনি বেশ কিছু ধান আবিষ্কার করেছে গবেষণা করে। তোর মধ্যে আমনের সর্বোচ্চ ফলনশীল ধান এই সেন্টু পাইজাম ধান। উনি তো সাধারণত আমরা যেটা জানি যে বোধহয় একজন উপজাতীয়। হ্যাঁ, সেন্টু হাজং। হ্যাঁ, সেন্টু হাজং। উনি এই ধানের প্রথম আমাদের মাঝে পরিচিতি নিয়ে আসে। আর ওনার নাম অনুসারে এটা সেন্টু পাইজাম। সেন্টু পাইজাম। আচ্ছা, ধানের কোয়ালিটি একটু বলেন আমাদেরকে। এটার ধান কিন্তু আগের যে আমাদের দেশীয় পাইজাম ছিল প্রায় ওই রকমই। আচ্ছা, শুধু পার্থক্যটা হলো আগে যে দেশি পাইজাম ছিল ওইটা আপনার হাইটটা অনেক হয়ে যেত, শুয়ে পড়ে যেত এবং ফলন কম ছিল। অর্থাৎ 33 শতকে বেগে আপনার 10 থেকে 12 মণ ফলন হইতো। আচ্ছা, এই ধানটা কিন্তু ওই দেশি পাইজামের মতোই চিকন এবং ওই কোয়ালিটি, ধানের কোয়ালিটি ওইটা। কিন্তু ওই সেন্টু এটারে গবেষণা করে কিছু উন্নতি লাভ ঘটাইছে। এটা হলো এর হাইট কমে আসছে, যার কারণে এখন শুয়ে পড়ে না। আর আগে যেহেতু দেশি পাইজামের ফলন কম ছিল, এই ধানের ফলন বেশি বলতে তার চেয়ে দ্বিগুণ। আচ্ছা, দ্বিগুণেরও বেশি। অর্থাৎ একটা ধানের আপনার যত ভালো ফলন হওয়ার জন্য যতগুলো ভালো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই সেন্টু পাইজামের ভিতরে আছে। আচ্ছা, ধানের যে কোয়ালিটি আমরা দেখছি, ধানটাকে কি আমরা ছোট বলবো নাকি বড় সাইজ? চিকন। আর এর একটা বিশেষত্ব আমি যদি দর্শকদের বলি যে আমার কাছে বেশ ভালো লাগছে, এটা এই ধানটা একটু লালচে এবং চকচকে। মানে ধানটা চোখে পড়লেই যা কেন জানি টানে এরকম। হ্যাঁ, এই ধানটা কিন্তু আপনার ফলনও পাচ্ছেন বেশি। আচ্ছা, এটা কিন্তু অন্যান্য ধানের চেয়ে বাজারে আপনার মন প্রতি 2 থেকে 300 টাকা বেশি বিক্রি করা যায়। এটা কালারের কারণে, সাইজের কারণে? সাইজের কারণে, যেহেতু ভাত খেতে ভালো। আচ্ছা,
সেন্টু পাইজমের ভাত খাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ভাত ভাত খুবই ভালো। আগের যে পাইজন ছিল, দেশি যে পাইজন ছিল, ওইটার ভাত যেরকম, এই সেন্টু পাইজন ভাত একই রকম। এটা ঝুরঝুরে? হ্যাঁ, ঝরঝরে ভাত খেতে সুস্বাদু। সুস্বাদু। আচ্ছা, আমরা একটু চাষাবাদের নিয়ে আসি এবার। এটা চাষ, এটার হচ্ছে জীবনকাল আপনি কতদিন বললেন? 135 থেকে 40 দিন আমনের জন্য। আমনের ধান। আচ্ছা, যেহেতু এটা আমনের একটা ধান। আমনের একটা ধান। আচ্ছা, এখন আমরা একদম পুরা থেকে বীজতলাতে চারার বয়স কেমন থাকবে, কিভাবে রোপণ করতে হবে, চারা থেকে চারার দূরত্ব কেমন থাকবে, এটা একটু ক্লিয়ার করে নাও। এটা যে কোনো দানই আপনার চারা বয়স যত কম থাকবে, সেটার ফলন তত বেশি হবে। আচ্ছা, তবে আমরা কিছু কিছু দানে দেখেছি যে চারা বয়স বেশি হলে ফলন ভালো হয় না, বিশেষ করে আমনে। যেমন রড মিনিকেট আছে, গণতারা আছে, এগুলো যদি চারা বয়স বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফলন ভালো হয় না। আচ্ছা, ওইগুলোর চারা রোপণ করতে হয় 15 থেকে 20 দিনের, এই রড মিনিকেট এবং গণতারা। কিন্তু এই সেন্টু পাইজন ধানটার চারা বয়স যদি বেশিও হয়ে যায়, তাও কোনো সমস্যা হয় না, তাও ফলন ভালোই আসে। সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাখা যাবে চারার বয়স? এটা সর্বোচ্চ 50 দিন পর্যন্ত রাখতে পারবে, কোনো সমস্যা বিরাট হবে না। ব্যাপার। 50 দিন মানে তো একটা ধানের তো প্রায় অর্ধেক বয়স হয়ে অর্ধেক যায়। বয়সে তাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তবে সবচেয়ে উত্তম কাজ যেটা হচ্ছে আদর্শ চাষ, যেটাকে বলা হয় আদর্শ চাষ করতে গেলে, তাহলে আপনার 30 থেকে 35 দিনে চারা রোপণ করা সবচেয়ে বেশি ভালো। 30-35 দিনের। 30-35 কিন্তু কোনো দিনের। কারণবশত, যেমন আপনার অনেক সময় দেখা যায় বৃষ্টি বাদল বেশি হয়ে জমিতে পানি বেজে থাকে, অথবা বিভিন্ন প্রাকৃতিক কারণে রোপণ করতে পারে না, সেই ক্ষেত্রে যদি চারা বয়স বেশি হয়ে যায়, তাতে কোনো চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, ধরুন আমরা আদর্শ হিসাবে 30 থেকে 35 দিনে চারা রোপণ রোপণ করব। করবো। চারা রোপণের নিয়মটা কেমন হবে? এটা চারা রোপণ করতে হবে আপনার সারি থেকে সারি দূরত্ব 8 ইঞ্চি, সারির ভিতরে 6 ইঞ্চি পরপর। প্রত্যেক গুছিতে 1 থেকে 2টা চারা দিলে যথেষ্ট। 1 থেকে 2টা? কারণ আমার দেখা মতে আমনের যতগুলা দান আছে, যত প্রকার দান আছে, সবচেয়ে এই দানের পাশকাঠি বেশি আসে। কত? মানে এত পরিমাণ পাশকাঠি আসে এই দানের, একদম বলা বাহুল্য। অর্থাৎ আপনার 25 থেকে 35টা পর্যন্ত পাশকাঠি থাকে। মানে 2-3টা করে যদি আমরা রোপণ করি, 25 থেকে 35টা পাশকাঠি, সর্বনিম্ন 25টা, সর্বোচ্চ 35টা। বিরাট ব্যাপার। ব্যাপক পাশকাঠি আসে। তাহলে তো ধানের সংখ্যাও বেড়ে গেল, হ্যাঁ, যেহেতু গাছের সংখ্যা বেড়ে গেল। হ্যাঁ, ধানের সংখ্যা বেড়ে গেল, আপনার গাছের সংখ্যা বেড়ে গেল। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো এই ধানে আপনার চিটে হয় না। তাই নাকি? একদম ধানের গোড়া থেকে আগা অবধি পর্যন্ত সবগুলাই পুষ্ট দানা হয়। পুষ্ট দানা আছে। একদিকে হচ্ছে আপনার ধানের যেহেতু পাশকাঠি বেশি আসতেছে, আপনি জমিতে হালি, অনেক এলাকায় হালি বলে, আমরা আটি করে বলি, এটা কিন্তু আটি বেশি হবে। আচ্ছা, সেই দিক থেকে আপনার গোখাদ্য ভালো হবে, খড়ের যে চাহিদাটা এটাও পূরণ হবে। গরুর যে গোখাদ্যের চাহিদা, এটার যে আমাদের যেমন এবার যে আপনার অনেক সময় দেখা যায় এটা ঘাটতি পড়ে যায়। এই ধানটা যদি চাষাবাদ করা হয়, তাহলে গোখাদ্যটা বেশি পাচ্ছে, ধানের ফলন বেশি পাচ্ছে, আর ধানের দামটাও পাচ্ছে বেশি। সার এবং সেচের ব্যবহারটা কেমন, কীটনাশকের কেমন প্রয়োজন পড়েছে? সার এটা অন্য অন্য ধান, যেমন ওই আপনার হাইব্রিড ধানের মধ্যে যেরকম সার ব্যবস্থাপনা করে, সেম ক্যাটাগরি সার ব্যবস্থা করলে হয়ে যাবে। আচ্ছা, এটা তো হাইব্রিড না? না, এটা হাইব্রিড না, এটা তো আমাদের দেশীয়, একটা উচ্চ ফলনশীল। এটা আমাদের শেরপুর উদ্ভাবিত ধান। আচ্ছা, দেশীয় ধান, তবে এটা উচ্চ ফলনশীল, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই ক্ষেতের থেকেই হচ্ছে এই বীজ করতে পারছি। হ্যাঁ, বীজ করতে পারবো। আচ্ছা, এখন প্রসঙ্গ একটা, সেটা হচ্ছে আপনার রোগবালাইয়ের ব্যাপারটা। যেহেতু না, রোগবালাই নাই, রোগবালাই খুবই কম, রোগবালাই নাই বললেই মোটামুটি চলে। তারপরেও যেহেতু প্রাকৃতিক কারণ অনেক সময় সমস্যা হয়ে যায়, এটা সমস্যা হয় না মূলত। তারপরেও আমাদের সতর্ক থাকার কারণে 2-1 বার স্প্রে করাটা উচিত আর কি। না করলেও কোনো সমস্যা নাই। ব্লাস্টের ব্যাপারটা কেমন দেখলেন? ব্লাস্ট নাই, বিএলবি নাই, এই ধানে কোনো প্রকার রোগ নাই, পোকামাকড় আক্রমণ কম। জি জি, ধানে চিটে হয় না। জি, সব মিলিয়ে আপনি বলছেন যে এটা হচ্ছে আমনের জন্য একটা বেস্ট। আপনি আমনে, হ্যাঁ, শুধু বেস্ট না, এটা সর্বোচ্চ একটা বেস্ট দাম। আচ্ছা, মানে এই কারণে সর্বোচ্চ বলবো আমি, কারণ হইতেছে আপনার অন্য অন্য যে ধানগুলো আছে আমনের, আপনি যদি ওইগুলো চাষাবাদ করেন, তাহলে কিন্তু ধরেন আপনি 1 বিঘাতে ওই ধানটাও পাইলেন, মানে ওইগুলো তো 20 মণ উপরে হয়ই না অন্যান্য ধান। তারপরেও কথায় ধরলাম, আপনি ওইটার এটা সমান পাইলেন ফলন, ওইটা হচ্ছে তারপরেও আপনি বিঘাতে 7-8 হাজার টাকা বেশি লাভবান হতে পারবেন। আচ্ছা, কারণ আপনি যে মন প্রতি 300 টাকা বেশি বিক্রি করতে পারতেছেন। যদি সমান হয়ও, হ্যাঁ, তারপরে সমান তো হবেই না, ফলন তো বেশি হবেই। যদিও সমান হয়, তারপরও আপনি 4 থেকে 5 হাজার টাকা ওই অন্য ধান চাষ করে যা লাভবান হবেন, তার চেয়ে বেশি 4 থেকে 5 হাজার টাকা বেশি লাভবান হতে পারবেন। আর এইখানে কিন্তু অন্য অন্য ধানের চেয়ে এই ধানের ফলনের পার্থক্য কম করে হলেও 1 বিঘা জমিতে 33 থেকে 1 বিঘা জমিতে কম করে হলো 5 মণ ধানের পার্থক্য হবে। মানে কম করে হলো 5 মণ ধান বেশি হবে অন্য ধানের চেয়ে। অন্য ধানের চেয়ে আপনি যদি 5 মণ ধান বেশি পান, ওইগুলো চেয়ে যদি মন প্রতি 300 টাকা বেশি বিক্রি করতে পারেন, এবারে আপনি 1 বিঘা জমি চাষাবাদ করে অন্য ধানের চেয়ে 8 থেকে 10 হাজার টাকা বেশি লাভবান হতে পারবেন। অর্থাৎ খরচ একই যাবে, আপনি অন্য ধানগুলো যে খরচ যাবে, সেন্টু পাইজন করলে সেম খরচ যাবে, অথচ ওইগুলো আছে আপনি 8 থেকে 10 হাজার টাকা এই দানে বেশি লাভবান হতে পারছেন। যাক, ব্যাপারটা বেশ ভালো লাগলো। দর্শক,
আমরা আজকে হচ্ছে নতুন জাতের একটা ধান সম্পর্কে আপনাদেরকে পরিচিতি করে দেওয়ার জন্যই আমরা চলে এসেছি হচ্ছে আজকে শেরপুরে। আর আপনারা তো জানেনই যে আসমল মণ্ডল সাহেব হচ্ছে দীর্ঘদিন যাবত এই উন্নত জাতের যে ধানগুলা সেগুলো নিয়ে কাজ করে আসছেন এবং আমাদের মাঝে, আমাদের বাংলাদেশের সাধারণ কৃষকদের মাঝে উনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওনার কিন্তু উনি গত একটা পর্বে আমাদেরকে বলেছিলেন যে আসলে নতুন নতুন উচ্চ ফলনশীল ধানগুলো চাষ করাটা ওনার এখন একটা নেশায় পরিণত হয়ে গেছে, যে কিভাবে একটা ভালো জাত নিয়ে আসা যায় এবং সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। বলতে পারেন একজন দেশপ্রেমিককে পেয়েছি আমরা, যিনি বাংলাদেশের সবচেয়ে যে মানে চাহিদা সম্পন্ন যে ফসল সেই ধানের বেশ উন্নয়ন করার পিছনে বেশ পরিশ্রম করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত। সর্বশেষ আমাদের দেশবাসীর উদ্দেশ্যে, আমাদের সাধারণ কৃষকদের উদ্দেশ্যে আপনার কোনো অভিব্যক্তি থাকবে কি? হ্যাঁ, অবশ্যই থাকবে। কারণ হচ্ছে কৃষক যেহেতু চাষাবাদ করে লাভ করার জন্য, আর সবচেয়ে পৃথিবীর ভিতরে কষ্টের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কৃষিকাজ করা। যেহেতু আমি এর সাথে জড়িত, আমি খুব ভালো করে বুঝি এই জিনিসটা। তাই এত পরিশ্রম করার পরে যদি কৃষক লাভবান না হতে পারে তাহলে তো পরিশ্রমটা বৃথা যায়। তাই আমি চাবো বাংলাদেশের কৃষক যারা আছেন এরা নিশ্চয়ই, যেমন আমনে যদি আপনারা করতে চান, আমনে সেন্টু পাইজাম, এরপরে আরও কিছু কিছু উচ্চ ফলনশীল ধান আছে, এবং বোরোতে আপনার এই রড মিনিকেট, এরকম ধরনের ধান যাতে কৃষক চাষাবাদ করে, অর্থাৎ উচ্চ ফলনশীল জেনে শুনে, যে ধানটা ফলন বেশি এই ধানটা জেনে শুনে যাতে চাষাবাদ করে, এবং যে ধানটা চাষাবাদ করলে বেশি লাভবান হতে পারবে, সে বাংলাদেশের কৃষক যাতে এই ধরনের ধানই চাষাবাদ করে, এটাই আমার কৃষকের কাছে আশা থাকবে। আচ্ছা, আমরাও আশা করব কৃষক আপনারা এরকম সুন্দর সুন্দর ধান চাষ করে আমাদের আসমল মণ্ডল, আলহাজ আসমল মণ্ডল সাহেবের কাছ থেকে হচ্ছে যদি পরামর্শ নিয়ে ভালো কিছু করতে পারেন, সেটাই হচ্ছে আমাদের সফলতা। যে আমরা এত দূর এসে একটা ভিডিও প্রচার করছি এবং একটা জাত সম্পর্কে আপনাদের সামনে পরিচিত করে দিচ্ছি, সেই জাতটা চাষ করে আপনারাও লাভবান হচ্ছেন। যেরকমটা আলহাজ আসমল মণ্ডল সাহেব হচ্ছে লাভবান হবেন বা সার্থক মনে করবেন, তেমনটা আমরাও নিজেদেরকে সার্থক মনে করবো যে আমাদের এই পরিশ্রমটা সার্থক হয়েছে। তো ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।